বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি তোমাদের সাথে এই অধ্যায় থেকেই এক গড়া নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে এক গড়া নগদান বই প্রস্তুত করতে হবে একটি অঙ্কের মাধ্যমে, তাহা তোমাদেরকে বোঝানো হয়েছিল। আজকের আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দুগড়া নগদান বই করতে হয়। একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, আমরা দুগড়া নগদান বই করতে যাওয়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে? আগে ছক তৈরি করে নিতে হবে। তাহলে আমরা তোমাদেরকে নগদান বইয়ের প্রথম পর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে ছক সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং কিভাবে ছক তৈরি করতে হয় তাও দেখাইয়েছিলাম। তাহলে এক গড়া নগদান বইতে কলাম থাকে 10টি, কিন্তু এবং ওখানে টাকার ঘর থাকে একটি, ডেবিট ক্রেডিট একটি করে 2টি টাকার ঘর থাকে। আর দুগড়া নগদান বইতে কলাম থাকবে 12টি। এখানে ডেবিট ক্রেডিট উভয় দিকে টাকার পরিমাণ 2টি করে মোট 4টি টাকার ঘর থাকবে। যে রকমের এখানে নগদ টাকার ঘর কলাম আমাদেরকে দেখাইতে হবে এবং ব্যাংক টাকার পরিমাণের কলাম আমাদেরকে দেখাইতে হবে। ঠিক ডেবিট ক্রেডিট উভয় দিকেই 2টি টাকার ঘর কলাম আমাদেরকে দেখাইতে হবে। 2টি টাকার কলাম সহ মোট কয়টি কলাম? 4টি কলাম দেখাইতে হবে। তাহলে নগদান বইতে এক গড়া নগদান বইতে টাকার ঘর দেখাইছিলাম একটি, অর্থাৎ ডেবিটে একটি এবং ক্রেডিটে একটি। কিন্তু দুগড়া নগদান বইতে টাকার ঘর দেখাইতে হবে আমাদেরকে কয়টি? 2টি করে ডেবিট ক্রেডিট উভয় দিকে মোট 4টি টাকার ঘর দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ছক তৈরি করে নাও। দুগড়া নগদান বইয়ের ছক তৈরি করো। এক গড়া নগদান বইয়ের মতনই। তাহলে আমি কি করব? আর দুগড়া নগদান বইয়ের ছক এখন তৈরি করব। তাহলে দেখো, দুগড়া নগদান বইয়ের ছকটি এক গড়া নগদান বইয়ের মতনই। ডেবিট ক্রেডিট 2টি পক্ষ থাকবে বা 2টি দিক থাকবে। এখন ডেবিট দিকে আমরা কি করব? আমরা ঘর তৈরি করব। ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, আরেকটি টাকার পরিমাণ করব, সেটি হচ্ছে ব্যাংক টাকা। ঠিক ক্রেডিট পাশেও সে একই রকম ছক তৈরি করো, 5টি কলাম তৈরি করো। এখন এখানে লিখি তারিখ, প্রদান। ডেবিট দিকে আমরা প্রাপ্তি লিখছি, ক্রেডিট দিকে আমরা প্রদান লিখছি। ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই ছক আমাদের তৈরি করা হলো। ঠিক আছে, তোমরা করছো? হ্যাঁ। এখন আমি দুগড়া নগদান বই তৈরি করার পূর্বে তোমাদের সাথে একটু আলোচনা করে নেব। দেখো, দুগড়া নগদান বইতে ডেবিট ক্রেডিট উভয় দিকে ব্যাংক কলাম নামে 2টি টাকার ঘর আমরা এক গড়ার চেয়ে বেশি লিখেছি। এই ব্যাংক টাকার ঘরে কি লিখতে হবে? এখানে চেকে যে সমস্ত টাকা পয়সা আমরা পেয়েছি, চেকের মাধ্যমে টাকা প্রাপ্তি হয়, চেকের মাধ্যমে চেক প্রদান হয়, চেক প্রাপ্তি হয়। ঠিক আছে, তাহলে চেক প্রাপ্তি হইলে সেটা ডেবিটে লিখতে হবে, আর চেকে প্রদান হলে সেটা কোন দিকে লিখতে হবে? ক্রেডিটে লিখতে হবে। ঠিক আছে, তাহলে
অঙ্ক করার সময় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে পূর্বেও আলোচনা করেছি, তারপরে কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, বিপরীত দাখিলা। তাহলে এখন আমরা সরাসরি একটি অঙ্কে চলে যাই, অঙ্কের মাধ্যমেই তোমরা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তোমাদের পাঠ্যপুস্তক 110 নম্বর পৃষ্ঠা তোমরা বের করো। 110 নম্বর পৃষ্ঠায় দেখো একটি অঙ্ক আছে। এই অঙ্কটি আজকে আমি তোমাদেরকে করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা তো ছক তৈরি করছি, তাই না? এখন দেখো এই অঙ্কটায় কি বলছে। নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনসমূহ 2017 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়। এখন এখানে দেখো নভেম্বর 1 থেকে নভেম্বর 30 পর্যন্ত বেশ কিছু লেনদেন দেওয়া আছে। এখন তোমাকে করতে হবে কি, এই লেনদেনের আলোকেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দুঘরা নগদান বই তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে নভেম্বর 1 তারিখে লেখছে হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে এত টাকা ও এত টাকা, নভেম্বর 1 তারিখ। তাহলে দেখো আমরা তারিখের ঘরে কত সাল আছে, 2017। তাহলে ডেবিট ক্রেডিট উভয় দিকে তারিখের ঘরে 2017 লেখো। 2017 লেখছো তোমরা? হ্যাঁ। এখন মাস কি মাস? এটা নভেম্বর, তাই না? তাহলে নভেম্বরে আমরা সংক্ষেপে কীভাবে লিখলাম দেখো, 90। আমরা এটাকে সংক্ষেপে লিখছি 90। হ্যাঁ, এই। তাহলে এখন নভেম্বর 1 তারিখে যদি থাকে হাতে নগদ বা ব্যাংক জমা, বা হাতে নগদ উদ্বৃত্ত বা ব্যাংক জমা উদ্বৃত্ত 1 তারিখে যদি থাকে, তাহলে এটা ব্যালেন্স বিডি লিখতে হয়। আর যদি বলে নগদ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলো, তাহলে এটা কী হবে, মূলধন হবে। ঠিক আছে? তাহলে দেখো নভেম্বর 1 তারিখে হাতে নগদ ও ব্যাংক জমার যথাক্রমে 7,000 টাকা ও 5,000 টাকা। তাহলে এটা ডেবিট দিকে আমার ব্যালেন্স বিডি দেখাবো। তাহলে আমি নভেম্বর 1 তারিখে কি লিখব, ডেবিট দিকে লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লেখো। এখন নগদের টাকা কোন দিকে, নগদের ঘরে লিখতে হবে। আর ব্যাংকের টাকা কোন দিকে লিখতে হবে, ব্যাংক কলামে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আর বিবরণের ঘর, যেটাকে আমরা প্রাপ্তি লিখছি, এই প্রাপ্তির ঘরে লিখতে হবে ব্যালেন্স বিডি। তাহলে তোমরা লেখো নভেম্বর 1 ব্যালেন্স বিডি কত, 7,000 টাকা, আর ব্যাংকের ঘরে লিখবো 5,000 টাকা। এইখানে একটা জিনিস তোমাদেরকে আগে থেকে আমি বুঝাই দিচ্ছি। যদি এখানে যদি লিখতো ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক জমা ক্রেডিট যদি ব্যালেন্স লিখতো, তখন এটা ব্যালেন্স বিডি হিসাবে আমাকে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে লিখে ব্যাংকের করে আমি দেখাই দেবো, ক্রেডিট দিকে চলে যেত। ঠিক আছে? যেহেতু এখানে ব্যাংক জমা বলছে বা ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে এটাকে আমি ডেবিটে ব্যালেন্স বিডি লিখে নগদে করে টাকা আমি এই ব্যাংকের ঘরে টাকা আমি লিখে দেখাই দিলাম। ঠিক আছে? 1 তারিখ চলে গেল। নভেম্বর 2 তারিখ বলছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, চেকে প্রদান করছে। তাহলে চেকে যদি কোনো কিছু প্রদান করে, তাহলে সেটা ক্রেডিট দিকে যাবে। ক্রেডিট দিকে কোথায় যাবে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে চলে যাবে। তাহলে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করছি, তাহলে আমি তো পূর্বে তোমাদেরকে বুঝাইছি সরাসরিভাবে কিভাবে নগদান বই করতে হয়, আবার জাবেদার মাধ্যমেও কিভাবে করা যায়, সে ব্যাপারে তোমাদেরকে আমি গত যে 1 ঘরা নগদান বইয়ের অঙ্কটা করেছিলাম, সেখানেও আমি তোমাদেরকে বুঝাইয়েছিলাম এবং দেখাইয়েছিলাম যে কিভাবে পোস্টিং দিতে হয়। ঠিক আছে? আজকের আমি জাবেদায় যাব না, সরাসরিভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, তাহলে চেক প্রদান করছি,
তাহলে এটা কি প্রদান, পরিশোধ হলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে কোথায়? চেকে প্রদান করা হয়েছে। তাহলে চেকে যেহেতু প্রদান করা হয়েছে, কোন খাতে? ক্রয় খাতে। তাহলে এখানে আমরা বিবরণের ঘরে প্রদান লিখছি, তাই না? তাহলে আমরা তারিখ লিখবো। তারিখ কত? নভেম্বর 2 তারিখ। নভেম্বর 2 তারিখ লেখো। তাহলে এখন এটা কোন খাতে? ক্রয় বাবদ, ক্রয় খাতে প্রদান করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমি বিবরণের ঘরে প্রদান লিখছি, এই প্রদানের ঘরে আমি কি লিখবো? ক্রয় হিসাব লিখবো। ক্রয় হিসাব লিখে আমি টাকাটাকে কোথায় দেখাবো? চেকে প্রদান। চেকে প্রদান করা হলে ব্যাংকের ঘরে দেখাইতে হবে। তাহলে ব্যাংকের ঘরে আমাকে কত টাকা লিখতে হবে? এখানে ক্রয় বাবদ চেক প্রদান কত টাকা? 4000 টাকা। এই 4000 টাকা আমি ব্যাংকের ঘরে দেখাবো, ঠিক আছে? তাহলে লিখি আমরা ক্রেডিট দিকে নভেম্বর 2 প্রদানের ঘরে লেখো ক্রয় হিসাব, আর টাকার ঘরে, ব্যাংক টাকার ঘরে লেখো কত? 4000 টাকা, ঠিক আছে? লেখছো? লেখো। তারপরে নভেম্বর 4 তারিখ বলছে চেক মারফত পণ্য বিক্রয় 6000 টাকা। চেক মারফত পণ্য বিক্রয় করছে। তাহলে চেক মারফত পণ্য বিক্রয় করছে। তাহলে কোনো কিছু বিক্রয় করলে কি আমরা কি টাকা প্রদান করি না পাই? আমরা পাই, তাই না? তাহলে চেক পেয়েছি। তাহলে চেকটা কি হবে? চেক পাইছি যেহেতু, পাইছি পেয়ে, সেহেতু এটা ডেবিটে আসবে। তাহলে ডেবিট দিকে আমাকে লিখতে হবে কি? আর চেকে পাওয়া গেছে, চেকে পাওয়া গেছে, তাহলে এটা ব্যাংক, হ্যাঁ, টাকাটা ব্যাংক কলমে চলে যাবে। তাহলে চেক মারফত পণ্য বিক্রয়। তাহলে এখানে তারিখ লেখো কত তারিখ? নভেম্বর 4 তারিখ। নভেম্বর 4, হ্যাঁ, নভেম্বর 4 তারিখ লেখো। কোন খাতে? বিক্রয় খাতে। তাহলে বিক্রয় হিসাব লেখো। তাহলে বিক্রয় হিসাব আমি প্রাপ্তির ঘরে লিখবো। আর টাকাটা কোথায় লিখবো? টাকা নগদ ব্যাংকের ঘরে লিখবো, ঠিক আছে? তাহলে ব্যাংকের ঘরে কত টাকা লিখবো? 6000 টাকা। তাহলে নভেম্বর 4 বিক্রয় হিসাব ব্যাংকের ঘরে আমাকে লিখতে হবে 6000 টাকা। লেখছো? লেখো। দেখো এখানে একটি এন্ট্রি আছে, 7 তারিখ এন্ট্রিটা, 7 তারিখের এন্ট্রি। ব্যাংক খাতে উত্তোলন 3000 টাকা। মনে রাখবা, যখন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানের প্রয়োজনে, তখন সেটা কন্ট্রা এন্ট্রি হিসাবে দেখাইতে হবে, বিপরীত দাখিলা হিসাবে দেখাইতে হবে, ঠিক আছে? আর যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে, সেটা কন্ট্রা এন্ট্রি হিসাবে দেখাইতে হয় না। তাহলে তোমরা বুঝে নাও যে প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে, তখন সেটা কন্ট্রা এন্ট্রি হবে, অর্থাৎ বিপরীত দাখিলা হবে। অর্থাৎ এটা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই আমাদেরকে লিখতে হবে, যা আমি কন্ট্রা এন্ট্রি সম্পর্কে তোমাদেরকে পূর্বে ধারণা দিয়েছিলাম। তাহলে ব্যাংক হতে উত্তোলন করছি, তাহলে টাকা উত্তোলন করাতে কী হলো? টাকা কি আমি আমার প্রতিষ্ঠানে আসলো না গেল? প্রতিষ্ঠানে আসলো। তাহলে এটার জন্য জাবেদা কী হবে? এটা হবে ব্যাংক হতে উত্তোলন। তাহলে উত্তোলন, টাকা আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কোথা থেকে আসলো? ব্যাংক থেকে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ ব্যাংক। তাহলে এখানে আমাকে দেখো, আমাকে নভেম্বর 7 তারিখ ডেবিট দিকে আমি নভেম্বর 7 তারিখ লেখো। আর বিবরণের ঘরে আমি যে প্রাপ্তির ঘর লিখছি, এই প্রাপ্তির ঘরে কি লিখব? নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদানের বিপরীত এন্ট্রি কি? বিপরীত এন্ট্রি বা বিপরীত হিসাব কি? বিপরীত হিসাব হচ্ছে, বলো কি? ব্যাংক হিসাব। তাহলে বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখব। আর টাকা লিখব কার ঘরে? নগদের ঘরে, কারণ নগদে টাকাটা, হ্যাঁ, নগদ টাকা আসলো। আর ক্রেডিট দিকে আমি কি লিখব? নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকটা কোন দিকে? ক্রেডিট দিকে চলে গেছে। তাহলে ক্রেডিটে আমি কি করব? ক্রেডিট দিকে আমি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকটা কোন দিকে? ক্রেডিটে। তাহলে ক্রেডিটে যেহেতু, এর বিপরীত এন্ট্রি কি? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব
আমাকে প্রদানের ঘরে লিখতে হবে। তাহলে লেখো তারিখের ঘরে নভেম্বর 7 নগদান হিসাব। আর টাকা কোথায় লিখবো? টাকাটা ব্যাংকের ঘরে লিখবো। ঠিক আছে, এইটাই কিন্তু বিপরীত দাখিলে বা কন্টেন্টই। অর্থাৎ ডেবিটে যদি নগদের ঘরে টাকা হয়, ক্রেডিটে হবে ব্যাংকের ঘরে। আর ডেবিটে যদি ব্যাংকের ঘরে টাকা হয়, ক্রেডিটে হবে নগদের ঘরে। এইটাকেই কন্ট্রা এন্ট্রি বলে। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? যেহেতু কন্ট্রা এন্ট্রি হয়েছে, তাহলে আমি পূর্বেই বলছি খতিয়ান পৃষ্ঠায় কী লিখতে হয়? সি লিখতে হবে বা ক লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই দেখো আমি এখানে সি লিখছি, কন্ট্রা এন্ট্রি। এটা দিয়ে সংক্ষেপে কি বোঝায়? কন্ট্রা এন্ট্রি। এই যে সি, তুমি ইংলিশেও লিখতে পারো, বাংলায় লিখতে পারো। ঠিক আছে, দোনোভাবেই আমি লিখে তোমাদেরকে বোঝানোর জন্য দোনোভাবেই লিখে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল এইটা। তাহলে আমি জানলাম যে প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে সেটা কন্ট্রা এন্ট্রি হয়। আর যদি মালিক তার নিজে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। তাহলে 7 তারিখ গেল, তারপরে কত দেখো তারিখ? 10 তারিখ। 10 তারিখ বলছে প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2000 টাকা। প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় করছে। তাহলে আদায় করলে কি হলো? আমি প্রদান করা হয়েছে না, প্রাপ্তি ঘটছে, তাই না? তাহলে প্রাপ্তি ঘটছে, তাহলে প্রাপ্তি কোন দিকে? ডেবিট দিকে লিখতে হবে, তাই না? তাহলে ডেবিট দিকে, এটা কি? ব্যাংক কর্তৃক। তাহলে ব্যাংক কর্তৃক, তাহলে এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। তাহলে ডেবিটে আমরা কি করি? তারিখের ঘরে লেখো নভেম্বর 10। কোন খাতে? প্রাপ্য বিল হিসাবে। কোন হিসাব? প্রাপ্য বিল হিসাবে। তাহলে প্রাপ্য বিল হিসাব লেখো। লেখে যেহেতু ব্যাংক আছে, তার টাকাটা কার ঘরে যাবে? টাকাটা যাবে ব্যাংকের ঘরে। তাহলে ব্যাংকের ঘরে লেখো টাকা কত? 2000 টাকা। তাহলে আমরা ডেবিট দিকে কি লিখবো? তারিখ লিখবো। তারপরে প্রাপ্তির ঘরে কি লিখবো? কোন খাতে, কোন হিসাব? প্রাপ্য বিল হিসাব। আর ব্যাংকের ঘরে আমরা টাকা লিখবো 2000 টাকা। শেষ। নভেম্বর 13 তারিখে বলছে সাঈদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি। চেক পাইছি, 13 তারিখে চেক পাইছি। তাহলে ওই একই কথা। তাহলে পাইলে কোন দিকে? পাইলে ডেবিট দিকে আসবে। আর যেহেতু চেক আছে, চেক থাকলে ব্যাংকের ঘরে, চেক বা ব্যাংক থাকলে ব্যাংকের ঘরে টাকা বসাইতে হবে, এই আর কিছু না। তাহলে যেহেতু চেক পাওয়া গেছে, চেক প্রাপ্তি, চেক পেয়েছি, তাহলে ডেবিট দিকে আসো। কত তারিখ? নভেম্বর 13 তারিখ। লেখো নভেম্বর 13। কী লিখবো আমরা বিবরণী করে? বলো তো দেখি, কে পারো? সাঈদ হিসাব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সাঈদ হিসাব লেখো। আর টাকাটা কোন দিকে লাগবে এখন বলো তো দেখি তোমরা? টাকা ব্যাংকের ঘরে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লেখো তারিখের ঘরে নভেম্বর 13 সাঈদ হিসাব। আর চেকে যেহেতু প্রাপ্তি, চেকে পেয়েছি, তাহলে ব্যাংকের ঘরে টাকা লেখো। কত টাকা? 8000 টাকা। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট এন্ট্রি আছে নভেম্বর 20 তারিখ। আসবাবপত্র ক্রয় বাবদ নগদ এত টাকা এবং এত টাকা চেক প্রদান। নগদও প্রদান করছে, আবার চেকেও প্রদান করছে। তাহলে প্রদান করলে কোন দিকে যায়? প্রদান করলে ক্রেডিটে যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কিভাবে প্রদান করছে? নগদেও করছে, আবার চেকেও প্রদান করছে। তাহলে নগদে যেটা প্রদান করছে সেটা কোন কলামে লিখবো? নগদ টাকার ঘরে লিখবো। আর চেকে যেটা প্রদান করছে সেটা কোন দিকে লিখবো? ব্যাংকে, তাই না? তাহলে আমি এখানে কোন খাত? আসবাবপত্র। তাহলে লেখো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব লিখে নগদের টাকা নগদের ঘরে লেখো। আর চেকে প্রদান যেটা করছে সেটা কার ঘরে লিখবা? ব্যাংকের কলামে লিখবা। তাহলে লেখো নভেম্বর 20 আসবাবপত্র হিসাব। নগদানে কত লাগবো? 3000 টাকা। আর ব্যাংক কলামে কত? 2000 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে নগদানে লিখলাম। নগদানে 3000 আর
2000 টাকা কোথায়? ব্যাংক কলামে দেখাবো। এই গেল এইটা। তারপরে নেক্সট দেখো কত তারিখ, 26 তারিখে বলছে মালিক কর্তৃক উত্তোলন। এখানে কি ব্যাংক কোথা থেকে উত্তোলন করছে সেটা উল্লেখ নাই, মালিক কর্তৃক উত্তোলন। তাহলে বুঝতে হবে মালিক এটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে। তাহলে প্রতিষ্ঠান থেকে মালিক যদি উত্তোলন করে, এর জন্য তোমাদের জাবেদা চ্যাপ্টারে বোঝানো হয়েছিল যে মালিক কর্তৃক উত্তোলন, মালিক যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে এর জন্য জাবেদা কী হবে? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে, তাহলে আমরা ক্রেডিট দিকে চলে যাব। ক্রেডিট দিকে গিয়ে কত তারিখ? নভেম্বর 26 তারিখ লেখো। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট জাবেদা, তাই না? তাহলে টাকাটা কার ঘরে? নগদের ঘরে বসবে, তাই না? তাহলে নগদের ঘরে বসাও কত? 1500 টাকা। আর বিবরণ ঘরে যেটা প্রদান ঘর, প্রদান ঘরে কী লিখবো? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব লেখো। উত্তোলন হিসাব কত? 1500 লেখছ? হ্যাঁ, 1500 টাকা গেল এইটা। তারপরে নভেম্বর 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো। কে মঞ্জুর করছে? ব্যাংক। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব কী হবে? ক্রেডিট হবে। তাহলে এটা ডেবিট দিকে নভেম্বর 30 তারিখ লেখো। লেখে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে অপোজিট এন্ট্রি কি? ব্যাংক সুদ হিসাব। তাহলে ব্যাংক সুদ হিসাব লেখো ডেবিটে, ব্যাংক সুদ হিসাব লেখছো, আর লেখো ব্যাংক সুদ হিসাব। আর কি? ব্যাংক। তাহলে ব্যাংকের ঘরে টাকা লেখো। হ্যাঁ, ঠিক আছে। এই তাহলে এই হলো আমাকে দুগালা নগদান বই। আমি লেনদেনগুলো লিপিবদ্ধ করলাম এবং বিভিন্ন জায়গায় পোস্টিং দিলাম, ডেবিট ক্রেডিটে পোস্টিং দিলাম। এখন আমাকে করতে হবে কি? এটার এখানে বলছে নগদান বইতে লিপিবদ্ধ করে এবং মাসের শেষ তারিখে নগদ উদ্বৃত্ত ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে ব্যালেন্স সিডি বের করতে হবে। ব্যালেন্স সিডি বের করতে হবে। তাহলে আমাকে এখন দেখতে হবে নগদ টাকাটা। আমি তোমাদেরকে বলছি যে নগদ কলামে, নগদ টাকার যে কলামটা, সেই কলামে সবসময় ডেবিট পাস বেশি হবে, অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আর ব্যাংক যে কোনো পাস ডেবিট ক্রেডিট হতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে নগদ টাকার কলামটা আমি আগে যোগ ক্যালকুলেশন করি। তাহলে ডেবিটে যেহেতু বেশি হবে আমরা জানি, তাহলে ডেবিটে যোগ করা দেখো কত হয়? 7 আর 3 10। ডেবিট দিকে 10,000 টাকা হয়েছে। তাহলে ক্রেডিটেও আমরা নগদ টাকার কলামে মোট কত লিখবো? 10,000 টাকা লিখবো। লেখো, লেখছ? হ্যাঁ, এই গেল এইটা। আর ব্যাংক দেখো তো কোন পাস বেশি, ডেবিটে না ক্রেডিটে? দেখো তো, ডেবিটে হচ্ছে 6 5 11, 11 আর 2 বলো 13, 13 আর 8 কত? হিসাব করো। 21। তোমরা ক্যালকুলেটারে কাজ করো। 21,000 আর 500 কত? 21,500 হয়। আর ক্রেডিট দিকে দেখো তো কত হয়? 4 আর 3 7 আর 2 8 9, অর্থাৎ ক্রেডিট দিকে কম। তাহলে ডেবিট দিকেই টাকার পরিমাণ বেশি। তাহলে মোট টাকার পরিমাণ লেখো কত? 21,500 ব্যাংক কলামে। তাহলে এই 21,500 যেহেতু ডেবিটে বেশি হয়েছে, তাহলে ক্রেডিটেও মোট ঘরে মোট যোগফলে মোট টোটাল কত হলো ক্রেডিটে? আমি 21,500ই লিখবো। তাহলে টোটাল যোগফল 21,500 আমি লিখলাম ক্রেডিট দিকেও। তাহলে দেখলাম যে নগদ টাকার পরিমাণ এবং ব্যাংক কলাম দুটোটাই ডেবিট পাশে বেশি হয়েছে। তাহলে ডেবিট পাশে বেশি যেহেতু হয়েছে, তাহলে এখন আমাকে ক্রেডিট পাশে ক্যালকুলেশন করতে হবে, ব্যালেন্স সিডি বের করতে হবে। তাহলে ব্যালেন্স সিডি আমি বের করব কীভাবে? এখন নগদান ডেবিট দিকে নগদ টাকার পরিমাণ যেটা আছে এটা যোগ করি। 3 আর 1 4, 4,500 টাকা হয়। এখন 10,000-এর সাথে 4,500 টাকা যদি বিয়োগ দিই তাহলে থাকে কত? দেখো তোমরা, 5,500 টাকা থাকে। তাহলে এই 5,500 টাকাই হচ্ছে ব্যালেন্স সিডি, নগদান।
আর ব্যালেন্স সিডি পাওয়া গেল, মানে এইটাই নগদ উদ্বৃত্ত। আর ব্যাংকে দেখো, ক্যালকুলেশন করো, ব্যাংক 4 3 7 8 2 8 9,000 টাকা, 9,000 টাকা 21,500 থেকে 9,000 বিয়োগ দাও, কত হয়? 12,500। হ্যাঁ ঠিক আছে, তাহলে 12,500, তাহলে লেখো 12,500। তাহলে এখন আমরা কি পেলাম, যে ক্রেডিট পাশে নগদ কলামেও সিডি হয়েছে, নগদের পরিমাণও কম এবং ব্যাংক টাকার পরিমাণও কম। যেহেতু কম, সেহেতু আমরা কি করলাম, এই ঘাটতিটা আমরা বিয়োগ করে টোটাল টাকার সাথে বিয়োগ করে আমরা এখানে ব্যালেন্স সিডি দেখাইলাম। তাহলে এই যে ব্যালেন্স সিডি দেখাইছি, তাহলে আমি তো পূর্বেই বলেছি যে পাস বেশি হবে সেই পাশে বিডি লেখে টাকা দেখাই দেবা। যেহেতু ডেবিট পাস বেশি হয়েছে, তাহলে ডেবিটে এটা কোন মাস? নভেম্বরের পর নতুন মাস কোনটা? ডিসেম্বর। তাহলে ডিসেম্বর 1 তারিখে ব্যালেন্স বিডি লেখো, ব্যালেন্স বিডি লেখে টোটাল যোগফলকে 2 দাগ দিয়ে ক্লোজ করে দাও দোনো পাশে, ডেবিট ক্রেডিট। হ্যাঁ, দোনো পাশে ক্লোজ করে দাও। হ্যাঁ, এখন তাহলে আমরা ডেবিট পাশে ডিসেম্বরে 1 লেখে ব্যালেন্স বিডি লেখো টোটাল ওই যোগফলের নিচে। হ্যাঁ, তাহলে কত পাইছি সিডি? নগদ পাইছি 5,500 টাকা। হ্যাঁ, 5,500, তাহলে এখানে লেখো। আর ব্যাংক কলাম কত, ব্যাংক ব্যালেন্স কত পেয়েছি? 12,500, তাহলে এই 12,500 আমি লিখলাম। অর্থাৎ দুগারা নগদান বই এই শেষ হলো। তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে নগদ উদ্বৃত্ত মাস শেষ তারিখে নগদ উদ্বৃত্ত কত পেলাম? 5,500, এবং ব্যাংক জমার পরিমাণ কত পেলাম? 12,500। এই অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যদি চেক পাই, চেক পেয়ে যদি আমরা সাথে সাথে ব্যাংকে জমা দিই, তখন এটা কন্ট্রা এন্ট্রি হয় না। কিন্তু একদিন পরে যদি আমরা চেকটি ব্যাংকে জমা দিই বা পরবর্তীতে যে কোনো দিন ব্যাংকে জমা দিলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম একই তারিখে যদি চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দিই, তাহলে সেখানে কন্ট্রা এন্ট্রি হবে না, অর্থাৎ বিপরীত দাখিলা হবে না, সেটা একবারেই লিপিবদ্ধ হবে। হ্যাঁ, আর যদি চেক পেয়ে পরের দিন বা পরবর্তী যে কোনো তারিখে জমা দিলে সেটা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা হিসাবে দেখাইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে 1 গড়া নগদান বই আমি দেখাইলাম, 2 গড়া নগদান বই দেখাইলাম, 3 গড়া নগদান বই আমি দেখাবো। যারা 1 গড়া 2 গড়া নগদান বই পারবে, তারা 3 গড়া নগদান বই খুব সহজভাবেই পারবে। কারণ এই 2 গড়া নগদান বইয়ের মতো সেম 3 গড়া নগদান বই, শুধু এখানে একটি ডেবিট ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার কর বেশি থাকবে, সেটা হচ্ছে বাট্টার পরিমাণ। ঠিক আছে? ইনশাল্লাহ যখন 3 গড়া নগদান বই নিয়ে আমি আলোচনা করব, তখন তোমরা দেখতে পারবে। তাহলে বাসায় তোমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে বা আমার মেসেঞ্জারে যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে আমি আজকের আর তোমাদের সাথে আলোচনা করব না, তোমাদেরকে এইটুকুই বলবো, তোমরা ওয়াক্ত মোতাবেক সালাত কায়েম করবা, আল্লাহ তাআলার দেওয়া সমস্ত বিধান মোতাবেক চলার চেষ্টা করবা, খারাপ জিনিস বর্জন করবা, ভালো জিনিস গ্রহণ করার চেষ্টা করবা, আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবা, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। বাসায় তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে, এবং বাড়ির কাজ তোমরা 2 গড়া নগদান বইতে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা।
আমি আজকের তোমাদের কাছ থেকে বিদায় নেব। আশা করি আল্লাহ যদি বাঁচায় পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ 3 গড়া নগদান বই নিয়ে তোমাদের সম্মুখে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।